তাহলে আজকে আমরা সেকেন্ড ক্লাস আলোচনা করব। দ্বিতীয় ক্লাসটাতে আমরা মূলত দেখব যে অল বিরুনি এবং তার কিতাবুল হিন্দ সম্পর্কে কি কি তথ্য পাওয়া যায়। এখানে একটা আমাদের আলোচনার বিষয় হলো এরকম যে সেই সময় যেমন ভারতীয় যেমন বিদেশি পর্যটকরা ভারতে এসেছিল, তো ঠিক একই রকম ভাবে কিন্তু ভারতীয় অন্যান্য বিভিন্ন লেখকও ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেই সময় এই ভারতীয়, ঠিক আছে, এই ভারতীয় এবং বিদেশি, এই যে দু ধরনের যে লেখক আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এদের গুরুত্বটা অর্থাৎ বিদেশি এদের গুরুত্বটা বৃদ্ধি কিভাবে পাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আমরা একটা জিনিস দেখতে পাই যে আমরা যখন কোনো আলোচনা করব বা করি, তখন কিন্তু আমরা আমাদের আশেপাশের যে বিষয়গুলো সেগুলোকে তেমন গুরুত্ব দিই না। তো এগুলো তো আমরা জানি এগুলো আর কি লিখবো, ঠিক আছে, রাস্তাঘাট, জনগণ, জনগণের পোশাক, খাদ্য, এই সেই আমরা নিশ্চয়ই জানি, অতএব আমাদের এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, এগুলোর আবার তথ্যের আবার কি আছে। এইরকম আমাদের মেন্টালিটি। কিন্তু আজকে যদি আমাদের এখানে যদি অন্য কোনো দেশের কোনো কেউ ঘুরতে আসে, তাহলে আবার কি হবে, তারা কিন্তু খুব ছোট ছোট ডিটেলিং করবে। যেমন যে এখানকার লোক কোন ভাষায় কথা বলছে, পোশাক কেমন, খাদ্য কি কি, কিভাবে জীবন যাপন করে, মানে টোটাল জিনিসগুলো। তো আমরা যদি কোথাও যদি আমরা ঘুরতে যাই, যেমন ধরে নেওয়া যাক আমরা দার্জিলিং এ ঘুরতে গেছি, তাহলে কি হবে, দার্জিলিং এর যে ট্রেডিশনাল খাবারগুলো কি, লোকজন কি করে কি পরে, ঠিক আছে, কোথায় থাকে কিভাবে থাকে, সমস্ত বিষয়টা কিন্তু আমাদের একটা জিজ্ঞাস্য নজরে কিন্তু থাকবে। কিন্তু এই দার্জিলিং এরই যে ব্যক্তি, সে কিন্তু তার রচনার মধ্যে কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু কখনোই তুলে ধরবে না। কেন? তার কাছে সেগুলোর তেমন গুরুত্ব নেই, আমাদের কাছে তার গুরুত্ব আছে। তো ঠিক একই রকম ভাবে সমসাময়িক যে লেখক যারা ছিল দেশীয়, তাদের কাছে এই বিষয়গুলোর তেমন গুরুত্ব ছিল না, ফলে তাদের রচনায় কিন্তু সেগুলো আমরা দেখতে পাই। তো আজকের ডেটে এই অতদিন পর এখন আমাদের কাছে সেগুলো সব নতুন। অর্থাৎ মধ্যযুগে ভারতবর্ষে কি অবস্থা ছিল সেটা মধ্যযুগে ভারতে যারা বসবাস করেছে তারা জানে, আমরা তো জানি না। তাহলে আমাদের তখনকার ডিটেলিং জানার জন্য কিন্তু কি দরকার, এই সমস্ত যে বিদেশি পর্যটক তাদের লেখার উপর কিন্তু নির্ভর করতে হয়। কেন? তার কারণ তারা এই সমস্ত ডিটেলিং গুলো কিন্তু করেছে। কিন্তু সমসাময়িক যে ভারতীয় লেখকরা ছিল, তারা কিন্তু তুলনামূলকভাবে এতটা ডিটেলিং কিন্তু করেনি। তো সেই কারণেই কিন্তু এই পর্যটকদের বিবরণ কিন্তু ইতিহাস রচনার একটা বড় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কিন্তু উঠে আসে বা তুলে ধরা হয়েছে। এখানে অল বিরুনির একটা গল্প বা একটা বক্তব্য বলা হচ্ছে। অল বিরুনি এভাবে তার কাজের বর্ণনা করেছেন কি, যারা তাদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে চায়, এই বইটি তাদের সাহায্য করবে। এই বইটি কি, কিতাবুল হিন্দ যে বইটা, সে বইটার কথা বলা হচ্ছে। এবার তাদের বলতে কাদের বোঝাচ্ছে, তখন হিন্দুরাই ছিল মূলত। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে যারা মানে যে যে সমস্ত ব্যক্তিরা হিন্দুদের সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করতে চায়, তারা কিন্তু এই বইটির সাহায্য তাদেরকে করবে অনেক। কেন? এখানে ধর্মীয় বিষয়ে বিভিন্ন কিছু কিন্তু রচনা করা রয়েছে। আর যারা তাদের সাথে মেলামেশা করতে চায় তাদের জন্য তথ্য প্রদান করা তার লক্ষ্য। মানে এই বহিরাগত যারা এসেছিল ভারতবর্ষে, তারা হিন্দুদের সাথে ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে এই বইটা বা এই গ্রন্থটা একটা গুরুত্বপূর্ণ আকর হিসেবে কাজে লাগবে। আর মেলামেশার ক্ষেত্রেও, অর্থাৎ হিন্দুদের জীবনযাত্রা কেমন, তাদের পোশাক পরিচ্ছদ কেমন, তাদের খাদ্যাভ্যাস কেমন, এই সমস্ত বিষয় কিন্তু এই গ্রন্থে কিন্তু রচনা করা রয়েছে। তবে এখানে একটা কথা বলার, এখানে কিন্তু রাজনৈতিক আলোচনা নেই। কেন আমি এই কথাটা উল্লেখ করে বলে দিলাম, কারণ নেট সেট পরীক্ষায় কিন্তু এটা অলরেডি চলে এসছে যে রাজনৈতিক আলোচনা আছে কি না, এই জাতীয় কিন্তু একটা কোশ্চেন ছিল। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে খোয়ারিজম থেকে পাঞ্জাব, এই যে খোয়ারিজম থেকে পাঞ্জাব পর্যন্ত যে যাত্রা, তার সম্পর্কে আমরা পড়ব। কি, আল বিরুনি এবং তার লেখা গ্রন্থ কিতাব আল হিন্দ। আল বিরুনি যে ছিলেন তিনি কিন্তু 973 খ্রিস্টাব্দে খোয়ারিজমে জন্মগ্রহণ করেছিলেন, বর্তমানে যেটার নাম উজবেকিস্তান। ঠিক আছে, এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র ছিল। অল বিরুনি সেই সময় মোটামুটি ভাবে বিদ্যমান শিক্ষা যা ছিল, যা চলছিল সমসাময়িক, সেটাই গ্রহণ করেছিল। তো তিনি বেশ কয়েকটি সেই সময় ভাষাও কিন্তু শিখেছিলেন, সেগুলোতে সাবলীল ভাবে কিন্তু কথা বলতে পারতেন। তো অল বিরুনি
কোন কোন ভাষা শিখেছিলেন এবং তিনি কোন কোন ভাষার উপর তার যে সাবলীলত্ব সেটা অর্জন করেছিলেন সেই সম্পর্কে আমরা মোটামুটি দেখব। এদের মধ্যে উল্লেখযোগ্য কি? সিরিয়া, তারপরে আরবি ভাষা, ফার্সি ভাষা, হিব্রু ভাষা এবং সংস্কৃত। এই যে ভাষাগুলো, এই ভাষাগুলোর উপর তিনি আয়ত্ত নিয়ে এসেছিলেন এবং তিনি সেই সমস্ত ভাষায় কিন্তু সাবলীলভাবে কথাও বলতে পারতেন। যাই হোক, যদিও তিনি গ্রিক ভাষা তেমন ভাবে জানতেন না, তবুও আরবি অনুবাদের মাধ্যমে তিনি করেছিলেন কিছু। যে গ্রিক ভাষার যে আরবি অনুবাদ, তার মাধ্যমে তিনি প্লেটো সহ সেই সময়কার যে সমস্ত গ্রিক দার্শনিক যারা ছিলেন, এই সমস্ত দার্শনিকদের তত্ত্ব চিন্তাধারার সাথে কিন্তু পরিচিত ছিল। তো এই বিষয়টা আমরা জানতে পারলাম। তাহলে অলবিরুনি কোন কোন ভাষা জানতো? সিরীয় ভাষা, আরবি ভাষা, ফার্সি ভাষা, হিব্রু ভাষা এবং সংস্কৃত ভাষা। গেল। আর কি? তিনি প্লেটো সহ আর অন্যান্য যে গ্রিক দার্শনিক তাদের তত্ত্ব চিন্তাধারা কিন্তু পরিচিত ছিলেন বা পড়াশোনা কিন্তু করেছেন। 1017 খ্রিস্টাব্দে এই সময় সালটা কিন্তু খুবই পরিচিত। এই 1017 মানেই কিন্তু মোহাম্মদ সুলতান মাহমুদের কথা আমরা জানতে পারছি। যাই হোক, সুলতান মাহমুদ যখন খোয়ারিজম আক্রমণ করেছে, কবে? 1017-তে, তখন কিন্তু এই খোয়ারিজম যে জায়গাটা ছিল, এখান থেকে কিন্তু বেশ কয়েকজন পণ্ডিতকে এবং কবিদেরকে কিন্তু সাথে নিয়ে এই সুলতান মাহমুদ গজনিতে নিয়ে এসেছিল। মানে 1017 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ যখন খোয়ারিজম আক্রমণ করেছে, এই সময় এই খোয়ারিজম থেকে কয়েকজন পণ্ডিত এবং কবিদেরকে তার সাথে করে কিন্তু গজনিতে নিয়ে এসেছিল। ঠিক আছে, এই যে যাদেরকে সাথে করে নিয়ে এসেছিলেন তাদের মধ্যে অলবিরিয়নও ছিল কিন্তু একজন উল্লেখযোগ্য ব্যক্তি। যাই হোক, তিনি বন্দি অবস্থাতেই ছিলেন, তো বন্দি অবস্থায় তিনি গজনি আসলেন। এবার স্বাভাবিক ব্যাপার, যে কাউকে যদি বন্দি অবস্থায় নিয়ে আসা হয় তার কখনোই ভালো লাগবে না, কিন্তু অনেক সময় মানুষ এক জায়গায় অনেকদিন থাকতে থাকতে আস্তে আস্তে তার প্রতি একটা পছন্দ লাগা আসে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে ধীরে ধীরে এই সময় তিনি শহরটাকে আস্তে আস্তে পছন্দ করতে শুরু করেছিলেন পরবর্তী। আর এই শহরেই কিন্তু 70 বছর বয়সে তার মৃত্যু হয়। ঠিক আছে, মানে এই গজনী যখন 1017-তে তাকে নিয়ে আসলো, ঠিক আছে, নিয়ে আসার পর কিন্তু এখানেই ও ছিলেন। পরবর্তীতে 70 বছর বয়সে তার মৃত্যু হয়েছিল, তো মৃত্যুর আগ পর্যন্ত তিনি এখানেই ছিলেন। সেই কারণে বলছে নিজে বাকি জীবন গজনীতেই কিন্তু কাটিয়েছিলেন। এবার যেটা বলা হচ্ছে যে যে গজনীতে থাকাকালীন সময়ে অলবিরুনি ভারতের প্রতিও কিন্তু আগ্রহ গড়ে উঠেছিল। কারণ ভারতে ওই সময়, হ্যাঁ, মামুদ কিন্তু অনেকবার আক্রমণ করেছে। তো যাই হোক, তো এটি কোনো আশ্চর্যের সেই কারণে ঘটনা নয়। অষ্টম শতাব্দী থেকে, কোন সময়? দেখা যাচ্ছে যে অষ্টম শতাব্দী থেকে সংস্কৃত ভাষায় কিন্তু জ্যোতির্বিজ্ঞান, তারপরে গণিত, চিকিৎসা সম্পর্কিত যে বিভিন্ন রচনাগুলো, এই সমস্ত রচনাগুলো কিন্তু আরবি ভাষায় অনুবাদ শুরু হয়েছে। তাহলে আরবি ভাষায় গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, এগুলো সংস্কৃত থেকে ট্রান্সলেশন হওয়ার স্টার্টিংটা হয়েছিল কবে? এটা হচ্ছে অষ্টম শতাব্দী। তাহলে অষ্টম শতক যে সময়কাল, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভাইটাল একটা সময়। কারণ এই সময়ই সংস্কৃত ভাষা থেকে এই জ্যোতির্বিজ্ঞান, গণিত, চিকিৎসা এগুলো কিন্তু আরবি ভাষায় অনুবাদ করা শুরু হয়েছিল। তো তিনি সাধারণভাবে সেগুলোর সাথে পরিচিতও ছিলেন। যাই হোক, যখন পাঞ্জাব গজনবী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, তো সেই সময় কিন্তু দেখা যাচ্ছে তাদের সাথে কিন্তু তারা সম্পর্ক স্থাপিত হয় এবং যা পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার পরিবেশ কিন্তু সৃষ্টিতে সাহায্য করেছে। অলবিরুনি যে ব্যাপারটা যেটা বলা হচ্ছে, অলবিরুনি ব্রাহ্মণ, পুরোহিত ও পণ্ডিতদের কি? অলবিরুনি ব্রাহ্মণ পুরোহিত ও পণ্ডিতদের সাথে অনেক বছর অতিবাহিত করেছিলেন। বেনারসেও কিন্তু এসেছিলেন, মাথায় রাখবেন। ঠিক আছে, তো অতিবাহিত করেছিলেন এবং সেই সময় তাদের সাথে থাকাকালীন সংস্কৃত, ধর্ম, দর্শন সম্পর্কে কিন্তু জ্ঞান লাভ করেছে। তাহলে অলবিরুনি কি করেছে? অলবিরুনি ব্রাহ্মণ, পুরোহিত, পণ্ডিত এদের সাথে অনেক বছর কিন্তু থেকেছেন এবং সেই সময়কালে তিনি সংস্কৃত, তারপরে ধর্ম এবং দর্শন সম্পর্কে অনেক জ্ঞান লাভ করেছেন। তো যাই হোক, যদিও তার ভ্রমণের পথের সঠিক দিশা আমাদের কাছে স্পষ্ট নয়, সে ভ্রমণ কেন করেছিল বা কিভাবে করেছিল সেটা, মানে উদ্দেশ্যটা কি ছিল সেটা স্পষ্ট নয়। তো সম্ভবত বলা হচ্ছে তিনি পাঞ্জাব, উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে। কোন কোন জায়গায় ভ্রমণ করেছে আলটিমেটলি, বা তার রুট ম্যাপটা কি? যেমন ফাহিয়েনেরটা পাওয়া যায়, বোঝা যায় ফাহিয়েন কিভাবে কোথায় দিয়ে আসলো, কোথায় দিয়ে গেল। হ্যাঁ, তারপরে হিউয়েন সাং এর
ভ্রমণ পথটা পাওয়া যায়, কোথায় দিয়ে কিভাবে আসছে, তার মধ্যে কোন কোন বন্দরের মাধ্যমে কার সাথে দেখা করতে করতে নিজের দেশে আবার ফিরে যাচ্ছে, সেগুলো কিন্তু আছে। কিন্তু এই অলবেরুনির কিন্তু সেই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে নেই। তবে অনুমান করা হয় যে তিনি পাঞ্জাব এবং উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছিলেন। এটা একটা অনুমান সাপেক্ষ কথা। তো যাই হোক, যে সময় অলবেরুনি ভারতের বৃত্তান্ত লিখেছিল, মানে যে সময়কালে, সে সময় বলা হচ্ছে আরবি ভাষায় তখন কিন্তু ভ্রমণ সাহিত্য বিশেষ গুরুত্বপূর্ণ অধিকার করে নিয়েছে। মানে সেই সময়, যে সময়টাতে অলবেরুনি তার ভ্রমণ বৃত্তান্তটা রচনা করেছেন, সেই সময় আরবি ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করা অলরেডি শুরু করেছে। যাই হোক, এইসব ভ্রমণ বৃত্তান্তগুলো কোথায়? পশ্চিমে সাহারা মরুভূমি থেকে উত্তরে ভলগা নদী পর্যন্ত বিস্তীর্ণ এলাকা সম্পর্কিত ছিল এই ভ্রমণ বৃত্তান্তগুলো। যে পশ্চিমে সাহারা মরুভূমি অঞ্চল, ওইখান থেকে উত্তরে ভলগা নদী পর্যন্ত বিস্তৃত এই যে সারাউন্ডিং যে এরিয়া, এই এরিয়ার কথা বলা হচ্ছে, এই এরিয়াতে কিন্তু বিস্তীর্ণ ছিল। সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে 1500 খ্রিস্টপূর্বাব্দের পূর্বে ভারতের কিন্তু খুব কম লোকই অলবেরুনির রচনা করার সুযোগ পেয়েছে। ঠিক আছে, সেই সময় সুযোগ তেমন কিন্তু পায়নি, খুব কম লোক অলবেরুনির রচনা করার সুযোগ পেয়েছে। তবে ভারতের বাইরের অনেকেই ততদিনে কিন্তু তা করে ফেলেছেন। কেন? তার কারণ ভারতবর্ষে তো ওই সময় আরবি তেমন ভাবে প্রচলন শুরুই হয়নি। তো সেই কারণে ভারতের বাইরের যে অঞ্চলগুলো ছিল সেইখানে কিন্তু আরবিটা জনপ্রিয় ছিল। ভারতবর্ষে তখন আরবি জনপ্রিয়তা হয়নি, বা তবে তেমন ভাবে লেখা শুরুও হয়নি। ফলে সেই সময় ভারতের লোকের এই রচনা পড়ার কোনো সুযোগ হয়নি। পরবর্তীতে আস্তে আস্তে করেছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা জিনিস আমরা দেখবো যে মেট্রোলজি শব্দ, এই মেট্রোলজি শব্দটা কি? মেট্রোলজি কথা নিউমিসমেটিক যেমন হচ্ছে ওই কি বলছে মুদ্রা সংক্রান্ত বিদ্যা, ওরকমই মেট্রোলজিটা হচ্ছে পরিমাপের বিজ্ঞান। ঠিক আছে, এই পরিমাপের যে বিজ্ঞান সেটাই হলো মেট্রোলজি, যেটাকে বলা হচ্ছে পরিমাপন বিদ্যা। এই পরিমাপন বিদ্যাকেই বলা হচ্ছে মেট্রোলজি বা পরিমাপের বিজ্ঞান। এখানে অলবিরুনির একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো একটু, যে অলবিরুনির বিভিন্ন অনুবাদ তিনি নিজে অনুবাদ করেছেন এবং তার বন্ধু বান্ধবের জন্য অনেক অনুবাদ কিন্তু করে দিয়েছিলেন। যেমন বিভিন্ন ভাষায় দক্ষতা তার ছিল, আমরা দেখেইছি অনেকগুলো ভাষা তিনি জানতো। ঠিক আছে, তো সেই ভাষাগুলো জানার ফলে তিনি বিভিন্ন ভাষায় কিন্তু তার দক্ষতা দেখিয়েছেন। তার ফলে অলবিরুনি বিভিন্ন ভাষার তুলনা এবং গ্রন্থেরও অনুবাদ কিন্তু করতে সক্ষম হয়েছিলেন। তিনি পতঞ্জলির যে ব্যাকরণ, এই পতঞ্জলির যে ব্যাকরণ গ্রন্থ, সেই গ্রন্থটাও কিন্তু রচনা করেছিলেন, বা রচনা বলতে বোঝাচ্ছে যে ট্রান্সলেট করেছিলেন তিনি। এই গ্রন্থ সহ আরো অন্যান্য সংস্কৃত অনেকগুলো গ্রন্থ কিন্তু সংস্কৃত রচনা আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। তাহলে পতঞ্জলির যে ব্যাকরণ গ্রন্থ, সেই পতঞ্জলির ব্যাকরণ গ্রন্থ ছাড়াও আরো অন্যান্য বহু সংস্কৃত গ্রন্থ তিনি আরবি ভাষায় অনুবাদ করেছিলেন। আর তার যে ব্রাহ্মণ যে বন্ধু ছিল, মানে ভারতে আসার পরে তার অনেক ব্রাহ্মণ বন্ধু হয়েছিল, তো তাদের জন্য তিনি ইউক্লিড, এই ইউক্লিডের নাম তোমরা আগেও শুনেছো, ইউক্লিড হচ্ছে একজন গ্রিক গণিতজ্ঞ। তো এই একজন ইউক্লিড বা গ্রিক গণিতজ্ঞ যে ছিলেন ইউক্লিড, তার যে রচনা, সেই রচনাগুলোকে কিন্তু তিনি আবার সংস্কৃত ভাষায় অনুবাদ করে দিয়েছেন, কেন তিনি সংস্কৃতটাও জানতো। তো সেই কারণে তিনি ব্রাহ্মণ বন্ধুদের জন্য ইউক্লিডের রচনাগুলোকে সংস্কৃতে ট্রান্সলেট করেছিল। আর পতঞ্জলির ব্যাকরণ সহ অন্যান্য যে সংস্কৃত গ্রন্থ, সেগুলোকে তিনি আরবি ভাষাতেও কিন্তু ট্রান্সলেট করেছিলেন। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তার লেখা কিতাব আল হিন্দ। এই কিতাবুল হিন্দ যে গ্রন্থ, সেই সম্পর্কে কি বলা হচ্ছে, যে আরবি ভাষায় লিখিত, যে আরবি ভাষাতে লেখা অলবিরুনির কি কিতাব আল হিন্দ, এর একটা সহজ সরল এবং সুস্পষ্ট বর্ণনা। এটা একটা বিশাল আকারের গ্রন্থ, যেখানে কি কি পাই আমরা? ধর্ম এবং দর্শন, আর কি উৎসব, জ্যোতির্বিজ্ঞান, মধ্যযুগীয় রসায়ন শাস্ত্র, আচার আচরণ, সামাজিক জীবন, ওজন, পরিমাপ, মূর্তি শিল্প, আইন বিদ্যা, তারপরে পরিমাপ বিদ্যা প্রভৃতি বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা আছে। আমি এর আগেও তোমাকে বলেছি বা তোমাদের বলেছি যে এই যে গ্রন্থ কিতাবুল হিন্দ, এখানে কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা নেই। দেখো এই লিস্টের মধ্যেও কিন্তু রাজনীতি সম্পর্কে কিছু নেই। এটা কিন্তু নেট পরীক্ষার আসা প্রশ্ন। ঠিক আছে, তো যাই হোক, এটা মাথায় রাখবে। যাই হোক,
আরবি ভাষায় লিখিত অল বিরুনি। তাহলে এখান থেকে কোশ্চেনটা কি হচ্ছে, কিতাবুল হিন্দ গ্রন্থ কার রচনা? সেটা হচ্ছে অল বিরুনির রচনা। এই কিতাবুল হিন্দ যে গ্রন্থ সেটা কোন ভাষায় রচনা? সেটা হচ্ছে আরবি ভাষায় রচনা। গেল। 3 নম্বর কোশ্চেন কি, কিতাবুল হিন্দ যে গ্রন্থ তার আলোচনার বিষয়বস্তু কি? সেখানে আছে ধর্ম, দর্শন, উৎসব, তারপরে জ্যোতির্বিজ্ঞান, মধ্যযুগীয় রসায়ন শাস্ত্র, আচার আচরণ, সামাজিক জীবন, ওজন, পরিমাপ, মূর্তিশিল্প, বিদ্যা, পরিমাপ বিদ্যা। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। এগুলো টোটাল কতগুলো, 80টি অধ্যায়ে কিন্তু বিভক্ত। অনেকগুলো কিন্তু, ভালো মতো দেখো, 80টি, 80, ঠিক আছে, টোটাল কিন্তু 80টি অধ্যায়ে বিভক্ত। দেখো এখানের বিষয়টা যে বলা হচ্ছে যে অলবিরুনি যে ছিলেন, তিনি প্রত্যেকটা অধ্যায়ের একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতেন। প্রত্যেকটা অধ্যায় যখন আলোচনা করা হচ্ছিল সেখানে একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতেন। এটা হচ্ছে শুরুতে তিনি একটা করে প্রশ্ন করতেন, যে কোনো জিনিস, ঠিক আছে, আমরা যখন কোনো ধরে নাও কোনো একটা যখন বড় নোট লিখি তখন কি মনে মনে অনেকগুলো কোশ্চেন থাকে, তার কোশ্চেনের অ্যান্সার গুলোই আমরা যখন পরপর পরপর সাজিয়ে লিখি তখন ওটা একটা বড় নোটস হয়ে যাবে। তো ওই রকম টাইপই তো এখানেও তিনি কি করতেন, প্রত্যেকটাতে শুরুতে একটা করে প্রশ্ন করতেন। তারপর সেই প্রশ্নটার উত্তর তিনি কি করতেন, সংস্কৃতি যে গ্রন্থাদি, সংস্কৃত যে গ্রন্থাদি সেখানে তা অনুসন্ধান করতেন। আবার পরিশেষে ভিন্নতর সংস্কৃতির সাথে এর তুলনা করেছেন। ভিন্নতর সংস্কৃতি বলতে কি, ভারতবর্ষের সংস্কৃতি একটা আলাদা সংস্কৃতি, আরবীয় সংস্কৃতি একটা আলাদা সংস্কৃতি। তো একটা কোশ্চেন করলো প্রথমে, সেই কোশ্চেনের উত্তরটা এইখানকার সাংস্কৃতিক যে বিভিন্ন গ্রন্থ, ঠিক আছে, এইখানকার গ্রন্থ থেকে তার উত্তরটা অনুসন্ধান করলেন। করার পর তিনি যখন উত্তরটা পাচ্ছেন তখন সেটাকে, এই উত্তরটাকে অন্য সংস্কৃতির সাথে আবার তুলনা করেছেন। এরকম ভাবে কিন্তু কিন্তু কন্টেম্পোরারি হিস্ট্রি কিন্তু তিনি রচনা করেছেন। বর্তমান যুগে কিছু পণ্ডিত যুক্তি দেখিয়েছেন যে এই ধরনের প্রায় জ্যামিতিক কাঠামোর ব্যবহার যা নিজের যথার্থতা এবং পূর্বানুমান যোগ্যতার জন্য উল্লেখযোগ্য। তার মুখ্য কারণ হচ্ছে অলবিরুনি গণিতের প্রতি অধিক ঝোঁক ছিল। যে অলবিরুনি কিন্তু গণিতের প্রতি অধিক ঝোঁক ছিল। ফলে আমরা কিন্তু গ্রিক যে দার্শনিক, গ্রিক গণিতজ্ঞ, তাদের কিন্তু কথা আমরা ওই কারণে পড়েছি বা পড়লাম। গেল। এবার বলছে অলবিরুনি সম্ভবত এই সমস্ত লোকেদের কথা মাথায় রেখেই কিন্তু আরবি ভাষায় গ্রন্থ লেখেন, যারা উপমহাদেশের এই সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করত। এই উপমহাদেশের যে সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করত তারা সাধারণত আরবি ভাষায় কথা বলতো। তো তাদের কথা মাথায় রেখে কিন্তু তিনি আরবি ভাষায় বিভিন্ন তার যে গ্রন্থ সেটা রচনা করেছে, তার সাথে তিনি কিতাবুল হিন্দ গ্রন্থটাও রচনা করেছেন। আর কি, তিনি সংস্কৃত, পালি এবং প্রাকৃত গ্রন্থের আরবি ভাষার অনুবাদ করেছেন। আরবি ভাষায় অনুবাদ এবং গ্রহণ করা সম্পর্কে অবগত ছিলেন। এখানে কি বলা হচ্ছে যে তিনি আরবি ভাষায় তো গ্রন্থ রচনা করেছেন, আর কি, সংস্কৃত, পালি এবং প্রাকৃত এই যে গ্রন্থ, এই গ্রন্থের আরবি ভাষায় অনুবাদ করেছেন এবং গ্রহণ করা সম্পর্কে অবগত ছিলেন। এর মধ্যে রূপকথা থেকে জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্র বা চিকিৎসা বিজ্ঞান সম্পর্কিত বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল। তাহলে কি কি, এই যে তিনি যে গ্রন্থগুলো ট্রান্সলেট করেছে সংস্কৃত, পালি, প্রাকৃত, এর মধ্যে কিন্তু রূপকথার গল্পও কিছু ছিল, ঠিক আছে, রূপকথার গল্প কিছু ছিল, জ্যোতির্বিজ্ঞানের সম্পর্কেও আলোচনা আছে, আবার চিকিৎসা বিজ্ঞান সম্পর্কেও কিন্তু আলোচনা আছে। তবে যেটা দাঁড়াচ্ছে যে এই গ্রন্থগুলি লিখন শৈলী সম্পর্কে তিনি সমালোচনা করেছেন এবং তিনি নিঃসন্দেহে সেগুলির উন্নতি সাধন করতেও চেয়েছেন। যে তিনি যে প্রথম পর্যায়ে যে রচনাগুলো করেছেন বা লিখেছেন, সেগুলো আমরা অনেক সময় কি হয়, পরীক্ষার সময় যে নোট লিখি তখন কি তাড়াহুড়ো করে লিখতে গিয়ে অনেক সময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা, পরিপাটি করে লেখা কিন্তু হয় না, ঠিক আছে, বা ক্লাসে যখন নোটস লেখা হয় তখন কিন্তু অত পরিপাটি করে হয় না, সেই কারণে আমাদের আবার একটা করে ফ্রেশ খাতাও কিন্তু থাকে নোটসের। ওই রকম টাইপেরই দেখা যাচ্ছে যে তিনি এইগুলোকে প্রথমে তো রচনা করেছিলেন, তবে তিনি পরবর্তীতে আবার একটু মানে ফ্রেশ করেও রচনা করতে চাইছিলেন, হচ্ছে মোদ্দা কথা। এই গ্রন্থগুলি লিখন শৈলী সম্পর্কে তিনি সমালোচনা করেছেন, ঠিক আছে, তিনি নিঃসন্দেহে সেগুলি উন্নতি সাধন করতেও চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আর সেই সময়টা আর হয়ে ওঠেনি, হলো ব্যাপার।
এখানে হিন্দু যে শব্দ, এই শব্দটা নিয়ে তার একটা অবজারভেশন, এই হিন্দু শব্দটা নিয়ে অবজারভেশন কি বলা হচ্ছে যে হিন্দু শব্দটা আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতাব্দীতে ব্যবহৃত একটি প্রাচীন ফার্সি শব্দ থেকে নেওয়া। এই যে হিন্দু যে শব্দটা, এই শব্দটা কোথা থেকে নেওয়া? অ্যাকর্ডিং টু অলবিরুনি, তিনি বলছেন যে এই শব্দটা নেওয়া ষষ্ঠ বা পঞ্চম শতাব্দীতে, মানে খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতাব্দীতে ব্যবহৃত একটা ফার্সি শব্দ থেকে নেওয়া হয়েছে। হ্যালো, যার দ্বারা সিন্ধু নদীর পূর্ব অংশকে বোঝানো হতো। তো এই যে শব্দটা নেওয়া হয়েছে হিন্দু শব্দটা, এই শব্দটা মূলত খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতাব্দীর একটা শব্দ। এই শব্দটা ফার্সি শব্দকোষ থেকে নেওয়া, আর এই শব্দের অর্থ হচ্ছে সিন্ধু নদীর পূর্ব অংশে বা সিন্ধু নদীর পূর্ব অংশকে বোঝানো গেল। এবার বলা হচ্ছে যে আরবীয় ফার্সি ভাষায় ব্যবহার করত এবং আরবীয়রা ফার্সি ভাষা ব্যবহার করত। আরব যারা ছিল তারা ফার্সি ভাষায় ব্যবহার করতো, সেই কারণে আমরা কিন্তু দেখবো সুলতানি যুগে কিন্তু ফার্সি ভাষা ছিল। ঠিক আছে, ভারতবর্ষের ভাষা কিন্তু মধ্যযুগে ফার্সি ভাষা ছিল। যাই হোক, আরবীয়রা ফার্সি ভাষা ব্যবহার করত এবং এই অঞ্চলকে অল হিন্দ তথা এখানকার বাসিন্দাদের হিন্দি বলে অভিহিত করত। হ্যালো, তাহলে কি দাঁড়াচ্ছে যে এই হিন্দু শব্দটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতাব্দীতে ব্যবহৃত একটি ফার্সি ভাষার শব্দ, মানে শব্দ থেকে নেওয়া। তো এই ফার্সি শব্দ হিন্দু, এটির মানে কি, এটা অর্থ কি? সিন্ধু নদীর পূর্ব অংশ। তো এবার আরবীরা, আরবের বাসিন্দা বা আরবীয়রা যারা ছিল তারা মূলত ফার্সি ভাষাই ব্যবহার করত কথাবার্তার ক্ষেত্রে। ফলে তারা এই যে অঞ্চল, অর্থাৎ সিন্ধু নদীর যে পূর্ব অঞ্চল, এই অঞ্চলকে কিন্তু, বা এই অঞ্চলের বাসিন্দাদেরকে তারা হিন্দি বলতো, বা এই অঞ্চলকে তারা বলতো অল হিন্দ, আর এখানকার বাসিন্দাদের বলতো হিন্দি। হ্যালো, পরবর্তীকালে তুর্কিরা সিন্ধু নদের পূর্ব দিকের অধিবাসীদের হিন্দু তথা তাদের বাসভূমিকে হিন্দুস্থান এবং তাদের ভাষাকে হিন্দবি নামে অভিহিত করত। তাহলে আমরা কি পাচ্ছি যে তুর্কিরা পরবর্তীকালে সিন্ধু নদের পূর্ব দিকের যে বসবাসকারী অধিবাসী তাদেরকে হিন্দু বলতো এবং তাদের যে বাসভূমি তাদেরকে হিন্দুস্থান বলতো, আর তাদের যে ভাষা সেই ভাষাকে বলতো হিন্দবি ভাষা। গেল। তো এই সমস্ত বিষয়টা এখান থেকে কিন্তু হিন্দি বিষয়টা কিন্তু আসছে। তো এই শব্দগুলোর কোনোটি তাদের ধর্মীয় পরিচয় বহন করতো না। কে বলছে এটা? আল বিরুনি বলছে। ঠিক আছে, যে এই যে এই শব্দগুলোর কোনোটাই তাদের ধর্মীয় পরিচয় বহন করতো না। বহু বছর এই শব্দটি ধর্মীয় অর্থে ব্যবহৃত হতে শুরু করে, মানে পরবর্তীতে আর কি এটা ধর্মীয় অর্থেই ব্যবহার হতে আস্তে শুরু করে। ঠিক আছে, বহু বছর এই শব্দটি ধর্মীয় অর্থে ব্যবহার হতে আস্তে আস্তে শুরু হয়। তাহলে মুদ্রা কথা কি পাওয়া যাচ্ছে অলবিরুনির কিতাবুল হিন্দ গ্রন্থে? হিন্দু যে শব্দ তার অবজারভেশনটা কি বলছে? হিন্দু হচ্ছে একটা ফার্সি শব্দ, এটা খ্রিস্টপূর্ব ষষ্ঠ পঞ্চম শতাব্দীতে ব্যবহার করা হতো এবং এটি প্রাচীন ফার্সি শব্দ থেকেই নেওয়া। এর অর্থ কি? সিন্ধু নদীর পূর্ব অংশ হচ্ছে হিন্দু। এবার ফার্সি, আরবিরা সাধারণত ফার্সি ভাষায় ব্যবহার করতো কথা বলার ক্ষেত্রে। তো এই যে সিন্ধু নদীর পূর্ব অংশ, এই অংশটাকে এরা আরবিরা কি বলতো, মানে আরবীয়রা কি বলতো? অল হিন্দ। আর এই অল হিন্দে যারা বসবাস করে তাদেরকে তারা কি বলতো? হিন্দি। গেল। পরবর্তীকালে তুর্কিরা সিন্ধু নদের পূর্ব দিকের অধিবাসীদের হিন্দু তথা তাদের বাসভূমিকে হিন্দুস্থান এবং তাদের ভাষাকে হিন্দবি বলে অভিহিত করে। যাই হোক, এই শব্দগুলো কোনোটাই কিন্তু ধর্মীয় পরিচয় বহন করতো না, তবে বহু বছর পর এই শব্দটি ধর্মীয় অর্থে কিন্তু ব্যবহার হতে আস্তে আস্তে শুরু করেছিল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রয়োদশ শতাব্দীর একটি আরবি আরবীয় পাণ্ডুলিপি। এখানে যে চিত্র বা এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর এথেন্স যে ছিল, সেই এথেন্সে একজন রাষ্ট্রনেতা এবং কবি, কবির নাম হচ্ছে সোলানকে। ঠিক আছে, সোলান, কবিটার নাম কি? সোলান।
এই সোলানকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার ছাত্রদের পাঠদানরত অবস্থায় ছাত্রদেরকে শিক্ষা দেন। ঠিক আছে, পাঠদান করছে। তো এখানে তাদের যে পোশাক, সেই পোশাক সম্পর্কে বলা হচ্ছে যে এই পোশাকটা কাদের পোশাক, এটা কি মানে আরবীয় পোশাক নাকি এটা গ্রিক পোশাক। যাই হোক, এটা কিন্তু সেই সময় আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা গ্রিক পোশাকই ছিল। পরবর্তীতে কিন্তু সভ্যতার বিকাশের সাথে এগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হয়। ঠিক আছে, যাই হোক, এটা আজকে আমরা মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ অল বিরুনি এবং কিতাবুল হিন্দ এই সম্পর্কে। আগামী ক্লাসে কিন্তু আমরা অন্য যে আরো দুজন যে আছেন তার সম্পর্কে কিন্তু আলোচনা করব। আরো দুজন যে পর্যটক মূলত আমাদের সিলেবাসে, সেই আমরা আলোচনা, আজকের মতো এখানে রাখছি।